গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস শৈলভবন। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। দুই বন্ধু, অজয় আর সমর। যারা দেখে তারাই বলল, আহা, যেন এক বৃন্তে দুটি ফুল। উপমাটা নিতান্ত সাবেকি। অজয় আর সমর হাসে, কৃপার হাসি। বন্ধুত্বটা তাদের হাওয়ার দোলায় দুলে শুধু বাগানের শোভাবর্ধনই করে না, শেকড় তার মাটির অনেক গভীরে। ক্লাস 5-এ একদিন তারা পড়ল, উৎসবে, ব্যাসনে, চৈব দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে, রাজদ্বারে, শ্মশানে, চজ তিষ্ঠতি সবান্ধব। পেছনের বেঞ্চে বসে এখনই সমর পকেট থেকে পেন্সিল কাটা ছুরিখানা বার করল। পেন্সিল কাটা করেই কাটল বাঁ হাতের তর্জনী। ফিনকে দিয়ে রক্ত ছুটল। শিউরে উঠল অজয়। সমরের মুখে কিন্তু আমলিন হাসি। ধীর কণ্ঠে বলল, চাণক্য পণ্ডিত বাজে বাজে লেখেননি রে। রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা কর, উৎসবে, ব্যাসনে, শ্মশানে, রাজদ্বারে, যেখানেই হোক আমরা কেউ কাউকে ফেলে পালাবো না, একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবো। প্রতিজ্ঞা করল অজয়। মনে বিচিত্র এক উত্তেজনা, রক্তে উন্মাদনার ঢেউ। সেদিন অলক্ষ্যে বসে বিধাতা বোধ করি হাসলেন। স্কুলের গণ্ডি একসঙ্গে পেরোলো তারা, ভর্তি হলো একই কলেজে। অবশ্য অজয় নিল কমার্স। তার বাপ বমেন সেনের বিরাট সওদাগরি অফিস, ফলাও ব্যবসা। ভবিষ্যতে অজয়কে বাপের শূন্য সিংহাসনে বসতে হবে। আর সমর গিয়ে ভর্তি হলো সায়েন্স ক্লাসে। ডাক্তার হতে হবে তাকে। আগ্রহ তার নিজের যতখানি, তার চেয়ে অনেক বেশি তার অভিভাবকদের। যে ধারা এতকাল ছিল একমুখী, তাই হল দ্বিমুখী। চাণক্য পণ্ডিত বন্ধুর যাচাইয়ের যে কোষ্ঠী পাথর রেখে গেছেন, তাতে যেন প্রথম চিঁড় দেখা দিল উৎসবে, ব্যাসনে। অজয় সান্ধ্য ক্লাসে পড়ে। সমরের ক্লাস সকালে, তাই ছুটি ছাটা বা রবিবার ছাড়া দেখা সাক্ষাৎ তাদের বিরল হয়ে উঠল। অজয়দের বাড়ির অত বড় বার্ষিক উৎসবে সমর যেতেই পারল না। সন্ধ্যায় নিত্য সাউথ ক্লাবে গিয়ে টেনিস খেলাও অজয়কে বন্ধ করে দিতে হলো। হোক, তবু এমনিভাবে হোঁচট খেতে খেতে তার ছাত্রজীবন পার হল। এরপর সংসার জীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে পাথরের বুকে দেখা দেওয়া চিঁড়টা আরও অনেকখানি বেড়ে গেল। পাশ করার সঙ্গে সঙ্গেই অজয়ের বাপ ছেলেকে অফিসে নিয়ে গিয়ে বসালেন। একা বোধ করে সব দিক আর সামলাতে পারছিলেন না তিনি। মৃদু আপত্তি জানিয়েছিল অজয়, আর কটা দিন যাক না বাবা, সমর ডাক্তারিটা পাশ করে বেরুক। থামিয়ে দিয়েছিলেন বমেন সেন। চোখের চশমাটা নামিয়ে রেখে কতক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থেকেছিলেন। বলেছিলেন, আজকের দিনে বন্ধুত্ব নিয়ে কেউ জাহির করে না। আসলে ওটা এক জাতীয় আত্মসচেতনতা, দায়িত্ব এড়ানোর মনোবৃত্তিও বলতে পারো। এরপর অজয় আর একটি কথা বলেনি। পরদিন থেকেই গলায় টাই এঁটে 9:30টার সময় অফিসে হাজিরা দিতে শুরু করল। তবু অবসর পেলেই সে ছুটে আসত সমরের হোস্টেলে। তার ঘরে ঢুকে খোলা বইপত্রগুলো গুটিয়ে দিত। হুকুম করত, চা না, খাবার আনা, আলোটা নিভিয়ে দে। তারপরই এখানে তক্তপোষটার উপর সব শুদ্ধ গড়িয়ে পড়ে বলতো, ডি আর ডিটিতে কোনো তফাৎ নেই রে, জীবনে দুটোই মারাত্মক ব্যাধি। সমর কথা বরাবরই কম বলে। আত্মবিশ্বাসটা বেশি বলেই সব রকমের হইচই এড়িয়ে চলে। খাবার সে সেদিনও আনালো, প্রচুর পরিমাণেই আনালো। নিজের হাতে চা তৈরি করে বন্ধুকে দিল, কিন্তু আলো নেভালো না। মৃদু কণ্ঠে বলল, ভুলে যাসনি
সামনে আমার এক্সামিন। ধর্মর করে উঠে বসল অজয়। চার খাবারে সদ্গতি করতে করতে কৃত্রিম কোপ প্রকাশ করে বলল, নদীর এক পার ভাঙে আরেক পার জাগে, জানিস তো? তোর জন্যই হয়তো এরপর বিয়ে করে বসব। সমরের ঠোঁটের কোণে শুধু একটু হাসি দেখা দিল, কোনো কথা বলল না। উঠে দাঁড়াতে দাঁড়াতে অজয় শাসনের সুরে বলল, তোর এই ইন্ট্রোভার্ট স্বভাবটা ছাড় সমর, নইলে রুগীর গায়ে যে ছুরি বসিয়ে হাত পাকাচ্ছিস সেই ছুরি একদিন নিজের বুকে বসাবি। মচমচ করে জুতোর শব্দ তুলে বেরিয়ে গেল সে। হেসে সমর গুটানো বইটা আবার তুলে নিল। এমন অভিযোগ অজয় বহুবার করেছে, কিন্তু সে জানে হাওয়ার মুখে পাল তুলে দিলে জীবনতরী তার ঠিক ঘাটটিতে কোনোদিনই ভিড়বে না। প্রতিটি মুহূর্তে তাকে শক্ত হাতে দাঁড় টানতে হবে। প্রতিকূল স্রোতের বিরুদ্ধে তিলে তিলে এগুতে হবে। অতি বড় প্রয়োজনের মুহূর্তেও কেউ গুণ টেনে কুলে ভেড়াবে না। অবশেষে একদিন সে ডাক্তার হয়ে বেরোল, শল্য চিকিৎসক। অস্ত্রোপচার করত সে সাবলীল ভঙ্গিতে, অনায়াস স্বাচ্ছন্দ্যে। যেটুকু সুনাম সে পেয়েছিল সেইটুকু মূলধন নিয়েই শহরের প্রাণচঞ্চল পাড়ায় এক চেম্বার খুলে বসল। দরজার পাশে নেমপ্লেট আঁটল, সমর রায়, সার্জন। মেধাবী ছাত্র ছিল সে। বছরের পর বছর পরীক্ষার ফল যত ভালো হয়েছে, আত্মবিশ্বাসও গেছে সেই অনুপাতে বেড়ে। রোগীর আশায় নিয়মমাফিক চেম্বারে বসে থাকতে থাকতে কোনোদিন সে হতাশায় ভেঙে পড়েনি। হাত ধরে পসারের তরুণদ্বারে পৌঁছে দেবে এমন কোনো শুভানুধ্যায়ী তার ছিল না। ভিড়ের মাঝে হারিয়েও গেল না সে। না যাবার সব কৃতিত্বটুকু তার নিজেরই। চিকিৎসাটাকে সে একান্ত পেশাদার বৃত্তি করে তোলেনি। রোগীর পকেটের দিকে না তাকিয়ে রোগের জড়ো ধরেই টান দিত সে। কথা বলতো কম, ব্যবহারে থাকতো প্রশান্ত হাসির বরাভয়। তাই একবার যে রোগী আসত সে দ্বিতীয়বার আসতে দ্বিধা তো করতই না, বরং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ডাক্তার রায়কে দিয়ে দেখাতে সুপারিশ করত। নিন্দার মতো প্রশংসাটাও বুঝি দাবানলের মতোই ছড়িয়ে পড়ে। নইলে সকাল সন্ধ্যায় সমরের চেম্বারে রোগীর ভিড় বাড়তেই বা থাকবে কেন? নিয়মানুবর্তিতার বাঁধন শিথিল হয়ে গেল, বিশ্রামের অবকাশ গেল কমে। সব দিন সময় মতো সমরের খাওয়াও হয় না। রাতের ঘুম বিঘ্নিত হয় টেলিফোনের ঝনঝন আওয়াজে। অজয়ের সঙ্গে দেখা সাক্ষাৎটাও বিরল হয়ে উঠল। বাইরে থেকে দেখলে মনে হয় বন্ধুত্বের স্রোতে এবার ভাটার টান ধরেছে। অফিস থেকে অজয় মাঝে মাঝে টেলিফোন তুলে অনুযোগ করে, নালিশ জানায়। তারপর হঠাৎই একদিন রাত্রে ধূমকেতুর মতো এসে হাজির হয় সমরের চেম্বারে। অভিমানের বাঁকা সুরে বলে, পর্বত তো গেল না, তাই মোহাম্মদকে ছুটে আসতে হলো। অভ্যর্থনায় সমরের অকারণ উচ্ছ্বাস থাকে না, কিন্তু সেই মুহূর্তে পেশার জোয়ালটাকে নামিয়ে ফেলতে দেরি হয় না তার। সামনাসামনি গদিমোড়া চেয়ারে বসে তারা শুরু করে দেয় খোশ গল্প। পেয়ালার পর পেয়ালা কফি আনে ভৃত্য রামলগন। ঘড়ির কাঁটা এগিয়ে চলে। খোশ গল্প একসময় এসে দাঁড়ায় স্মৃতিচারণে। তারপর রাজনীতি থেকে সমাজনীতি, অর্থনীতি থেকে চিকিৎসা বিজ্ঞান, নিজেদের অগোচরেই পরিক্রমা করে চলে তারা। মাঝে মাঝে তর্ক তাদের উদ্দাম হয়ে ওঠে। বাড়ি ফেরার কথা মনে থাকে না অজয়ের। অবশেষে ভোরের আলো জালনার শাসি দিয়ে দেখা গেলে সমর অকস্মাৎ উঠে দাঁড়িয়ে বলে, আর নয়, বাড়ি যা অজয়, চান করে এবার আমায় চেম্বারে বসতে হবে, 9টায় একটা অপারেশন। অজয়ের হুঁশ হয়। রাত জাগার ক্লান্তিটা এতক্ষণে যেন সর্বাঙ্গ ব্যাপে ছড়িয়ে পড়ে। অবসন্ন দেহটা টানতে টানতে সে সিঁড়ি দিয়ে নামতে থাকে। আর তখনই দেখা যায় শুভ্রবসনা মায়াকে উপরে উঠতে। মায়া মানে কুমারী মায়া দে, নার্স। সমরের ক্লিনিকে কাজ করে। আগে মেডিকেল কলেজ হাসপাতালে ছিল।
সমরের সঙ্গে পরিচয়টা সেইখান থেকেই। ডিউটি দিতে যেতে হয় সমরকে। আরও অনেক ছাত্র যেত, কিন্তু রোগীদের ওপর তার দরদ, রোগ নির্ণয়ের ক্ষমতা, মিষ্টি মধুর ব্যবহার চুম্বকের মতোই টানত মায়াকে। সহকর্মিনীদের কাছে সেটা বেশিদিন গোপন থাকেনি। সুযোগ পেলেই তারা ঠাট্টা করত, বিদ্রূপ করত, শ্লেষের চাবুক চালাত। শেফালি নাগি ও ব্যাপারে বোধ করি সবচেয়ে নির্মম ছিল। একটা দিনের কথা মায়া কখনো ভুলতে পারবে না। রাতের ডিউটি ছিল মায়ার আর সমরের। সারাক্ষণের মধ্যে একটিবারও তারা একান্ত হয়নি, অকারণে বাক্য বিনিময়ও করেনি। শুধু বার দুয়েক সমরের চোখে কৃতজ্ঞ দৃষ্টি ফুটে উঠেছিল। অনাস্বাদিত এক পুলকে ভরে উঠেছিল মায়ের সারা অন্তর। সেইটুকু সঞ্চয় নিয়েই সে ফিরেছিল হোস্টেলে। সামনের দালানটায় তখন চায়ের কাপ নিয়ে মজলিস চলছিল। শেফালি নাগ তাকে দেখে টেনে টেনে বলে উঠেছিল, আহা, মায়ের আমাদের ধর্মে পাপ সয় না। আমরা ভাই পাপি তাপি মানুষ, মনের মানুষ পেলেই লেপ্টে থাকি। প্লেটোনিক লাভের কি বুঝবো বল? সব কজনের কণ্ঠে হাসির জলতরঙ্গ বেজেছিল। লজ্জা অপমানের হাত থেকে রেহাই পেতে মায়া তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে আত্মগোপন করেছিল। আর একদিন ধরেছিল দীপা চৌধুরী। ডাক্তারের শেষ পরীক্ষা আসন্ন। পাশ যে সমর করবে, ভালোভাবেই করবে, তাতে কারোই সন্দেহ ছিল না। সেটা উপলক্ষ করেই দীপা নিরীহের ভঙ্গিতে মায়াকে প্রশ্ন করেছিল, এবার কি করবি? ঘুঘুর বাসা তো পড়তে চলল। মায়া কোনো জবাব দেবার আগেই শেফালি উচ্চকণ্ঠে বলে উঠেছিল, না ভাই মায়া, শেষ কটা দিন তুই এমনভাবে সমর রায়ের বুকে জুড়ে থাক যাতে ও ফেল করে। তবু তো 6টা মাস বিরহের কান্না কাঁদতে হবে না। মায়ের বুকটা ভয়ে কেঁপে উঠেছিল। ছুটে নিজের ঘরে এসে সে আকুলভাবে প্রার্থনা জানিয়েছিল, ভগবান, সমরবাবু যেন পাশ করেন। সারা জীবন যদি আমার সঙ্গে দেখা না হয় সেও সইবে, কিন্তু সমর অবশ্য পাশ করল, ভালোভাবেই করল। শীর্ষস্থানে তার নাম। তারপর ঘনিয়ে এলো বিদায় নেবার দিন। চেষ্টা করেও মায়া চোখের জল গোপন করতে পারল না। সমরের একখানা হাত চেপে ধরে ব্যাকুল কণ্ঠে বলল, কিন্তু আমি এখন কি করব ডাক্তার রায়? আপনি যতদিন কাছাকাছি ছিলেন নিজেকে যে কতখানি নিরাপদ ভাবতুম, এরপর এরপর হয়তো নেকড়ের পাল। গলাটা তার বাষ্প ভারে বুঝে এলো। সেদিন সমর শুধু সান্ত্বনাই দিতে পেরেছিল, নির্ভয় করতে পারেনি। তারপর সে নিজের চেম্বার খুলল। দাঁড়াবার মতো পায়ের তলায় একটু মাটি পেতেই সোজা মায়ের কাছে গিয়ে প্রস্তাব করল, আমার ক্লিনিকের জন্য একজন নার্স তো লাগবেই। যদি ইচ্ছে করেন চলে আসতে পারেন। অবশ্য মাইনে এখন বেশি দিতে পারবো না, কোনো রকমে থাকা খাওয়াটা চলে যাবে, এই আর কি। এতখানি সৌভাগ্যের কথা মায়া বোধ করে কল্পনাও করতে পারেনি। কাঁপা গলায় বলল, মাইনের কথা বলে কেন আমায় লজ্জা দিচ্ছেন ডাক্তার রায়? আপনার যা খুশি দেবেন, মোটে না দিলেও আমার আপত্তি নেই। হাতে যা আছে তাতে কিছুদিন স্বচ্ছন্দে চলে যাবে। শুধু এই নরককুণ্ড থেকে আমায় উদ্ধার করে নিয়ে চলুন। পরদিনই মায়া হাসপাতালের চাকরিতে ইস্তফা দিল। কিন্তু ইচ্ছা থাকলেও সমরের মতোই চেম্বারের এক কোণে তার নীড় রচনা করতে পারল না। শুধু যে সংকোচে বাঁধল তাই নয়, সমাজের চোখেও সেটা বিসদৃশ্য। তবু কতটুকুই বা হোস্টেলে থাকত সে। সকালে এসে যখন হাজিরা দিত তখনও শহরে প্রাণের সাড়া জাগত না। ফিরত একেবারে গভীর রাতে। কর্মচঞ্চল শহর তখন ঘুমিয়ে পড়েছে। হাতে সবসময়ই কিছু ক্লিনিকের কাজ থাকত না। তবু বসে থাকত না মায়া। সমরের প্রত্যেকটি বই ঝেড়ে মুছে আলমারিতে সাজিয়ে রাখত। ঘরের কোনো কোণে এতটুকু ঝুল আছে কিনা ঘুরে ফিরে নিরীক্ষণ করত। ফাঁক পেলে সমরের চাকরটাকে সরিয়ে দিয়ে নিজেই ভালো মন্দ রাঁধতে বসত।
মাঝে মধ্যে হঠাৎ অসময়ে ফিরে আসায় সমরের নজরে সেগুলো পড়েছে। মৃদু তিরস্কারও করেছে মায়াকে। ব্যাপার ইস্যুতে লাভ নেই মিসদে, হাতে কাজ না থাকে পড়াশুনোও তো করতে পারেন। কোনো জবাব দিত না মায়া। ধীরে ধীরে সরে যেত তার সামনে থেকে। 6টা মাস এমনিভাবেই পার হয়ে গেল। এই 6 মাসের চেম্বারে রোগীর ভিড় বেড়েছে, সমরের বিশ্রামের অবকাশ কমেছে, সেই সঙ্গে তার 2 চোখে দেখা গেছে নতুন এক আলো। হ্যাঁ, সমর ভালোবেসেছে লীলা দত্তকে, তাদেরই পাড়ার এক প্রসিদ্ধ ব্যবহারজীবীর মেয়ে। বছর 22 বয়স, শিক্ষিতা, সুন্দরী, আধুনিক সমাজের মক্ষী রানী। প্রথম দেখাটা দত্ত বাড়িতেই। কল পেয়ে রোগী দেখতে গিয়েছিল সমর। রোগীর সম্বন্ধে যেসব প্রশ্ন সে করেছিল, লীলাকেই তার জবাব দিতে হয়েছিল। অপূর্ব ভঙ্গি তার কথা বলার, ব্যবহার নিরহংকার, মিষ্টি মধুর। তাই পেশার ডাক যেদিন শেষ হয়ে গেল, সেদিন নেশার হাতছানি সে উপেক্ষা করতে পারল না। তরুণ সার্জেন্টকে লীলারও ভালো লেগেছিল তার সহজ সরল ব্যবহার, নির্ভীক মতামত, বলিষ্ঠ জীবন দর্শন। তাই অকুণ্ঠভাবে এগিয়ে এসেছিল। প্রথম চায়ের নিমন্ত্রণ, তারপর বাড়িরই লনে টেনিস খেলায় যোগদানের অনুরোধ। সমর সাগ্রহে সাড়া দিয়েছিল। দত্তবাড়ির আসরে সে এখন প্রায় নিত্য অতিথি। তার চোখে নতুন আলো দেখে মায়া যেটা অনুমান করেছিল, সেটাই স্থির বিশ্বাসে পরিণত হল সমরকে সেদিন র্যাকেট হাতে নিজের ঘর থেকে বেরিয়ে আসতে দেখে। বিস্মিত হয়েছিল বৈকি মায়া, কিন্তু তার ধাক্কাটা এমনই আচমকা যে সে একটি কথাও বলতে পারেনি। সমর বোধ করি সেটা লক্ষ্য করেছিল। হালকা সুরে বলেছিল, ডাক্তারদেরও সময় সময় নিজের চিকিৎসার দরকার, দেহের না হলেও মনের, কি বলেন? মায়া নীরবে শুধু ঘাড় নেড়েছিল। শুনুন, যদি কেউ আসে বা আমাকে আপনার দরকার হয়, হয়তো হবে না, তবু একটা ফোন নম্বর লিখে নিন, আমায় রিং করে দেবেন। লীলাদের বাড়ির ফোন নম্বর দিয়েছিল সে, আর খাতার পাতায় সেটা টুকে নিয়েছিল মায়া। যেতে গিয়েও আবার থমকে দাঁড়িয়ে পড়েছিল সমর। কৌতুকের সুরে প্রশ্ন করেছিল, আচ্ছা, নার্সের জীবন ছাড়া কি আপনার আলাদা জীবন নেই মিসদে? নার্সের পোশাক ছাড়া আটপৌরে শাড়ির কথা বলছি আর কি। বুকের ভেতর দূর করে উঠেছিল মায়ার। এক ঝলক রক্ত দেখা দিয়েছিল 2 গালে। নতুনতর কৌতুকে সমরের 2 চোখ নেচে উঠেছিল। জিজ্ঞেস করেছিল, আচ্ছা, কোনোদিন কাউকে ভালোবাসেননি? ভীরু চোখ তুলে মায়া তাকাতে গিয়েও পারেনি। মুখ ফিরিয়ে কাঁপা গলায় জবাব দিয়েছিল, না ডাক্তার রায়। তাহলে আর দেরি করবেন না, কাউকে হৃদয় দান করে ফেলুন, বুঝবেন কি অপূর্ব সে অভিজ্ঞতা। আচ্ছা, আমি চলি। ভরা মনে হাসতে হাসতে বেরিয়ে গেল সে। আর 2 হাতে মুখ ঢেকে বসে পড়ল মায়া। সে জানে সমর কোথায় যাচ্ছে। টেলিফোনটা যে দত্ত বাড়ির, সেটাও তার অজানা নয়। আর দত্ত সাহেবের মেয়ে লীলা, তাকেও দেখেছে মায়া। দেখেছে সমরেরই চেম্বারে, দত্ত সাহেবের গাড়িতে বার কয়েক। সত্যই সুন্দরী সে, শিক্ষিতাও নিশ্চয়। উদ্গত নিঃশ্বাসটা গোপন করল মায়া। টেনিসের শেষে লীলার সঙ্গে সমর এসে দূরের বেঞ্চটায় বসল বিশ্রামের জন্য। পরিশ্রমে তখনও তাদের মুখে রক্তাভা, নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত। চোখে অপরাহ্নের আলোয় দেখা যাচ্ছিল বিচিত্র এক মদিরতা। সমর ভাবছিল আর চুপ করে থাকা সম্ভব নয়। লীলার কাছে সোজাসুজি বিয়ের প্রস্তাব করবে সে, কিন্তু সুযোগ মিলল না। তার আগে একজন ভৃত্য এসে জানালো, আপনার টেলিফোন ডাক্তারবাবু, আমি ভদ্রমহিলাকে ধরে রাখতে বলেছি।
নিতান্ত অনিচ্ছাভাবে সমরকে উঠে দাঁড়াতে হয়। লীলা ভ্রুভঙ্গি করে বলল, তোমার নার্সটাই করছেন বোধ হয়, তার মানে তোমায় এখনই ছুটতে হবে। আমি ভেবেছিলুম কোথায় ব্রিজ নিয়ে বসা যাবে। সে লোভ সমরের নিজেরও বড় কম ছিল না, তবু যেতেই হয়। রিসিভারটা তুলে নিয়ে অপ্রসন্ন কণ্ঠে ডাকল, হ্যালো। ওপার থেকে ভেসে এলো মায়ার সংকুচিত কণ্ঠ, আমি মায়া বলছি, অজয়বাবু এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান, কি একটা জরুরি কথা আছে, অবশ্য আপনার যদি কোনো ক্ষতি না হয়। যাচ্ছি, ওকে একটু অপেক্ষা করতে বলুন। রিসিভারটা যথাস্থানে নামিয়ে রেখে আবার যখন সমর লীলার কাছে ফিরে এলো, মুখখানা তখন তার অপ্রসন্নতায় থমথম করছে। ক্ষুব্ধ কণ্ঠে সে বলল, আমাকে ক্লিনিকে একবার যেতে হবে, এক বন্ধু সেখানে। বাধা দিয়ে লীলা বলে উঠল, শুনে সত্যিই খারাপ লাগছে, আবার ফিরে আসবে তো? তোমায় ছেড়ে দিতে একেবারে ইচ্ছে করছে না। সমরের বুকের ভেতর রক্তস্রোত উত্তাল হয়ে উঠল। কে উত্তর দেবে চট করে ভেবে পেল না। লীলা সাগ্রহে জিজ্ঞেস করল, কি জবাব দিচ্ছ না কেন? ততক্ষণে একটা পথ সমর আবিষ্কার করে ফেলেছে, সেটাই আন্তরিক কণ্ঠে ব্যক্ত করল, চেষ্টা করব, নিশ্চয় চেষ্টা করব। সঙ্গে যদি বন্ধুটি আসতে চান, অসুবিধা হবে কি? ছি ছি, কি বলছো তুমি, নিশ্চয় নিয়ে আসবে। অনেকখানি নিশ্চিন্ত হল সমর। তার সঙ্গে যেতে যেতে লীলা প্রশ্ন করল, তোমার বন্ধুটিও কি ডাক্তার? না, সেন অ্যান্ড সন বিজনেস ফার্মের নাম হয়তো শুনে থাকবে। অজয় হচ্ছে সেই সেন অ্যান্ড সনের সন। খিলখিল করে হেসে উঠল লীলা। সমরের মনে হল বেলোয়ারি ঝাড়ে অকস্মাতেই ঝড়ের দোলা লাগল। বুকের ভেতরও সেই ঝড়ের মাতন। সংক্ষেপে বিদায় নিয়ে সে দ্রুত পা চালাল। চেম্বারে অজয় অপেক্ষা করছিল ঠিকই, কিন্তু সমরকে ফিরিয়ে আনার তাগিদ সে সত্যিই দেয়নি। সমর বেরিয়ে গেছে শুনে স্বাভাবিক কৌতূহলেই মায়াকে জিজ্ঞেস করেছিল, কোথায় গেল এমন অসময়ে? পেশাদার কলে? ইতস্তত করে মায়া জবাব দিয়েছিল, আমি ঠিক জানি না মিস্টার সেন, তবে তবে মনে হয় না। তার ভঙ্গি দেখে অবাক হয়েছিল অজয়। বিস্ময়ের সুরে বলে উঠেছিল, তবে আজকাল কি ও সামাজিক জীব হয়ে গেল নাকি? কোথায় যেন পার্টিতে নিমন্ত্রণ ছিল। খবরটা শুনেও অজয় যেন বিশ্বাস করতে পারেনি। কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে বলেছিল, আচ্ছা চলি, তাকে বলবেন সুবিধে মতো আবার একদিন আসবক্ষণ। ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই মায়া ব্যাকুল কণ্ঠে বলে উঠেছিল, না না, যাবেন না মিস্টার সেন, আমি জানি তিনি কোথায় গেছেন, এক্ষুনি তাকে ফোন করে দিচ্ছি। বাধা দেবার অবসরও পায়নি অজয়। এমন কোনো জরুরি কাজ নেই এটুকু বলবার সুযোগও মায়া তাকে দেয়নি। ছুটে গিয়ে সমরের দিয়ে যাওয়া নম্বরটা ডায়াল করতে শুরু করে দিয়েছিল। সমর এসে পৌঁছল। তার কর্তব্য পালন যেন শেষ হয়েছে, এমনই ভঙ্গিতে মায়া নিঃশব্দে ঘর ছেড়ে গেল। অজয় ক্ষমা ভিক্ষার সুরে বলল, বিশ্বাস কর ভাই, আমি ঠিক টেনে আনতে তোকে চাইনি। জানি তো তোদের মতো জল্লাদের ভাগ্যে আমোদ আহ্লাদের শিখে গদাচিতি ছেড়ে। বিশেষজ্ঞর চোখ দিয়ে সমর তখন অজয়ের সর্বাঙ্গ যেন লেহন করছিল। বন্ধুকে ঠিক সুস্থ বলে মনে হলো না তার। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর বলতো? চেহারা এমন ভেঙে গেল কেন? লিভার? অজয় হেসে উড়িয়ে দিতে চাইল, বলল, না না, লিভার আমার ক্যানাডিয়ান ইঞ্জিনের মতোই চলছে, একটু ক্লান্ত লাগে এই পর্যন্ত, হয়তো খাটাখাটুনিটা বেশি হচ্ছে বলেই। বাধা দিয়ে সমর জিজ্ঞেস করল, সত্যি বলছিস তো? ওমর খয়ামের মতো দাও পেয়ালা পূর্ণ করে চালাচ্ছিস না? না হে ডাক্তার, না, সে প্রবৃত্তিও নেই, সময়ও নেই। যে জোয়াল বাবা কাঁধে চাপিয়েছেন। আচ্ছা জামাটা খুলে ফেলতো, একবার পরীক্ষা করে নেই।
আপত্তির সুরে অজয় বলল, তোকে বলছি কিচ্ছু না, বরং একটা সর্বরোগহর জাতীয় টনিক দে, তাতেই। সমর প্রায় ধমকের সুরে বলে উঠল, কি করতে হবে আমি জানি, তুই খোল জামা। অগত্যা অজয়কে সোফার উপরে শুয়ে পড়তে হলো। সমর গভীর অভিনিবেশের সঙ্গে পরীক্ষা করে চলল তাকে। ফাঁকে ফাঁকে অজয় বর্ণনা করে গেল তার দুঃখের কাহিনী। জানিস, বাবা নিজেকে হঠাৎই গুটিয়ে নিয়েছেন, সব কিছু ভার চাপিয়ে দিয়েছেন আমার কাঁধে। এখন ভদ্রলোক বারান্দায় বসে বসে চুরুট টানেন, আর আমি ছ্যাঁকটা গাড়ির ঘোড়ার মতো যখন বাড়ি ফিরি তখন তাকিয়ে তাকিয়ে মুচকি হাসেন। ভাবটা এই, বোঝো বাছাধন, কত ধানে কত চাল। হাতের কাজ বন্ধ না রেখে সমর জিজ্ঞেস করল, বাড়ি ফিরে কি করিস? করিটা কখন? ফিরতে ফিরতে তো কোনোদিন রাত 11টা 12টা, কোনোদিন বা রাত কাবার। বিস্ময় ভরে সমর একবার না তাকিয়ে পারল না। হা হা করে হেসে উঠল অজয়। বলল, অবাক হচ্ছিস? ভাগ্য ভালো যে বিয়েটা করিনি, তাহলে এই উদ্বাহ বন্ধনটা উদ্বন্ধনে দাঁড়াতো রে। নিত্য বিরহের এ জ্বালা দুনিয়ার কোনো সতীসাধ্যেই বোধ হয় সইতেন না। বন্ধুকে পাশ ফিরে শোবার ইঙ্গিত করে সমর নিরুত্তাপ গলাতে প্রশ্ন করল, কিন্তু তুই বা এত বাড়াবাড়ি করিস কেন? অজয় অকস্মাৎ গম্ভীর হয়ে গেল। সুর পাল্টে বলল, করি নিছক বাহাদুরি দেখাবার জন্য নয় সমর। বিরাট একটা কিছু গড়ে তোলার মধ্যে, চালানোর মধ্যে যেন একটা মোহ আছে। সুন্দরী মেয়ের তীব্র আকর্ষণও বলতে পারিস। সমর ভ্রু কুঞ্চিত করল। পাশ ফিরেছিল বলে অজয় সেটা লক্ষ্য করতে পারল না। নিজের খেয়ালেই বলে চলল, এ তো সবে মোয়ের প্রথম ধাপে পা দিয়েছি। অদূর ভবিষ্যতে মনে হয় একেবারে শেষ ধাপে উঠে যেতে পারবো। ভদ্রলোককে তখন দেখাবো মুচকি হাসতে আমিও পারি। সমর পরীক্ষা শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, শেষেরও তো শেষ থাকে শুনেছি। হ্যাঁ, সেটা প্রস্থান, তবে মহাপ্রস্থান কিনা ঠিক বলতে পারবো না। হাত ধুতে সমর বাথরুমে গিয়ে ঢুকতেই অজয় উঠে বসে তার ছেড়ে রাখা জামাটা গায়ে গলিয়ে নিল। সমর তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে আসতেই সে হালকা সুরে প্রশ্ন করল, শরীরযন্ত্রের কোথাও কি বৈকল্য ঘটেছে বন্ধু? সমর তার পেশাসুলভ গম্ভীরভাবে জবাব দিল, এখনো নয়, তবে সারা রাত ধরে কাজের মোহ তোকে ছাড়তে হবে। মানুষের স্নায়ুরও তো সহ্য করবার একটা সীমা আছে। মাথা থেকে বর্তমানে তোকে রাজমুকুটটি খুলে ফেলতে হবে। দুর্ভাবনা চিন্তাগুলো দূরে ঠেলে খেলাধুলো আর খুশি মতো ঘুরে বেড়ানো, এতে কিছুদিন মেতে থাকতে হবে। বিষণ্ণ হাসি হাসল অজয়। বলল, ডানা দুটো ছেটে দেওয়া হয়েছে রে, কাজে ওসব আর পারবো না। তুই বরং একটা টনিক ফনিক কিছু দে। তাই দেবো, 1 বোতল চলতি হাওয়ার পন্থী নরনারী সাহচর্য। উচ্ছল প্রাণের ধারায় ছুটে চলেছে এমন একদল তরুণ তরুণী। আয়। বন্ধুর মুখে এমন কাব্যিক কথাবার্তা শুনবার আশা অজয় কোনোদিন কল্পনাও করতে পারেনি। কতক্ষণ বিমূঢ়ের মতো তাকিয়ে থেকে বলল, তুই কি কোথায় নিয়ে যেতে চাস? সমর উত্তেজনায় উদ্দীপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ, স্বাস্থ্য নিবাসে। উঠে পড়, আর দেরি করিসনি। তার ভাবভঙ্গি দেখে অজয় বেশ খানিকটা কৌতূহলী হয়ে উঠল। অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে পড়ল বন্ধুর সঙ্গে। লীলার সঙ্গে আলাপ সেদিন থেকে। প্রথম পরিচয়েই বিচিত্র এক প্রতিক্রিয়া দেখা দিল দুজনের মনেই। অজয়ের মনে হল জীবন নদীতে অতি অকস্মাৎ একটা নতুন প্রাণশক্তির জোয়ার দেখা দিয়েছে। আর লীলার বুকের ভেতর রক্তস্রোতটা উত্তাল হয়ে উঠে শ্বাসরোধ করে আনল তার। কেমন যেন থিতিয়ে গেল সে। গভীর রাতে দত্তবাড়ি থেকে বিদায় নিয়ে সমর যখন নিজের চেম্বারে ফিরে এলো, তখন তার মনে প্রচ্ছন্ন একটা অস্বস্তি। মাথার ভেতর এলোমেলো চিন্তা। নিত্যকার মতো আন্তরিক আপ্যায়ন সে পায়নি। সে অবহেলিত, সে অনাদৃত। সন্ধ্যার প্রতিশ্রুতি রাতের অন্ধকারে হারিয়ে গেছে।
পরদিন থেকে সমর কাজের চাপে নিঃশ্বাস নেবার ফুরসতটুকু পেল না। নতুন নতুন রোগীর আনাগোনা তো ছিলই, সেই সঙ্গে ছিল শক্ত শক্ত গোটা কয়েক অস্ত্রোপচার। হপ্তাখানেক পরে কাজের চাপ যখন একটু হালকা হলো, তখন প্রথমে তার মনে হলো অজয় আর লীলার কথা। এতদিনের ভেতর কেউ তো আসেইনি বা তার খবরটুকুও নেয়নি। টেলিফোনটা তুলে নিয়ে সে প্রথমে অজয়কে ডাকল, কিন্তু শুনল সে বেরিয়ে গেছে। এরপর সে লীলাকে ফোনে ডাকল, অনুরোধের সুরে বলল, হপ্তাখানেক পরে আজ একটু ছুটি মিলেছে, কোথাও ঘুরে আসবে? লীলা কিছুটা নিরুত্তাপ গলাতে জবাব দিল, না, আজ বেরোতে পারবো না। মনক্ষুণ্ণ কিছুটা হলেও সমর সহজ কণ্ঠে বলল, বেশ, তাহলে আমি একটু পরে যাচ্ছি। ঠিক সন্ধ্যার মুখেই সমর দত্তবাড়ি গিয়ে হাজির হল, এবং প্রথমে যে লোকটির ওপর তার দৃষ্টি পড়ল সে হচ্ছে অজয়। বাড়িতে আর কোনো অতিথি ছিল না, সুতরাং ব্যথা পেল সমর। বুকের ভেতরটা মনে হলো কে যেন সাঁড়াশি দিয়ে টানছে। তবু মুখের হাসি তাকে বজায় রাখতে হলো। অজয়ের স্বাস্থ্যের উন্নতি দেখে আনন্দ প্রকাশও করতে হলো। বন্ধুর সঙ্গে লীলার সম্বন্ধটা জানত না বলেই অজয় সত্যকার খুশিতে একেবারে উপচে উঠল। তার পিঠে গোটা কয়েক চাপড় কষিয়ে বলল, এর সব কৃতিত্বই তোর। বিনা ওষুধে এমন প্রেসক্রিপশন করতে আর কোনো ডাক্তারই বোধহয় পারতেন না। সমর ম্লানভাবে একটু হেসে একধারে বসে পড়ল। চোখ দুটো তার ঘুরে বেড়াতে লাগলো লীলার চলাফেরার সঙ্গে। তার হাসি, কথা বলার ভঙ্গি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। বদলে গেছে, তার সম্বন্ধে লীলা অনেকখানি বদলে গেছে। যতবারই তার চোখে চোখ পড়ল, লীলা ফিরিয়ে নিল মুখখানা। দৃষ্টি তার অপরাধ কুণ্ঠিত। অথচ অজয়ের উপর চোখ পড়তেই তার চোখে বিচিত্র এক আলো ঝলসে উঠছিল। মুখে নেমে আসছিল অপরূপ কমনীয়তা। বিমুগ্ধা কুরঙ্গিনীর ভঙ্গি তার কথা বলায়, হাসিতে। বিক্ষুব্ধ মন নিয়েই সমর তাড়াতাড়ি ফিরে এলো নিজের ক্লিনিকে। অকারণ রূঢ় হয়ে উঠল মায়ের উপর। পরক্ষণে ক্ষমা চেয়ে নিয়ে একরকম জোর করেই তাকে হোস্টেলে পাঠিয়ে দিল। অবশ্য প্রতিবাদ করেনি মায়া, শুধু নিজের ঘরে শুয়ে শুয়ে সারা রাত চোখের জল ফেলল। এরপরও বহুবারই সমর দত্তবাড়িতে গেল। নিমজ্জমান ব্যক্তি যেন বাঁচবার দুস্তর চেষ্টায় হাত পা ছুটছে। তাতে জলে ঢেউ উঠেছে, আবর্তের সৃষ্টি হয়েছে, বাঁচবার মতো মাটি মেলেনি পা রাখার। প্রতিবারই তার দেখা হয়েছে অজয়ের সঙ্গে। সেদিন রাত 11টা বেজে যেতে সমর রোগীদের হাত থেকে বিশ্রামের অবসর পেল। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল আরাম কেদারাটার উপর। চুরুট একটা ধরালো বটে, কিন্তু টানতে পারল না। কি এক গভীর অস্বস্তি যেন রক্তকোষের ভেতরে ভেতরে সঞ্চারিত হয়ে চলেছে। রগের শিরা দুটো দপদপ করছে, চোখ দুটোয় আগুনের হলকা। মায়া তার হোস্টেলে ফিরতে গিয়েও পারল না। থেকে থেকে উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকে উঁকি দেয়। বিরক্ত হল সমর। পুরুষকণ্ঠে বলল, কাজ হয়ে গেলে আপনাকে তো কতদিন বাড়ি চলে যেতে বলেছি মিস দে। মায়ের মুখ বিবর্ণ হয়ে উঠল। কি একটা বলতে গিয়েও পারল না। বোধ করি অকারণেই রূঢ় হয়ে উঠল সমর। আপনার এই বাড়াবাড়িতে আমার সুনামটা যে নষ্ট হতে পারে, সেটা ভাবেন না কেন? মায়া চমকে উঠল। মনে হলো কে যেন তার পিঠে কষাঘাত করেছে। চোখের জল চাপতে চাপতে ছুটে এসে ঘর থেকে পালিয়ে গেল। একটু পরেই অজয় এসে হাজির হল। সেদিন লীলার সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর আজই প্রথম এলো। সমর বেশ খানিকটা অবাকই হল। দেওয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, এই রাত দুপুরে দত্তবাড়ি থেকে নাকি? অজয় সংক্ষেপে জবাব দিল, হ্যাঁ। তারপরই নিজের জন্য নির্দিষ্ট চেয়ারখানায় বসে পড়ল।
সমর চুরুটের বাক্সটা তার দিকে এগিয়ে দিল। কতক্ষণ চুপ করে বসে রইল অজয়। কোনো কিছুতেই যেন তার উৎসাহ নেই। একসময় সোজাসুজি বন্ধুর দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, লীলাকে তুই ভালোবাসিস সমর? বেশ কিছুক্ষণ স্তব্ধতার ভেতর দিয়ে কাটল। তারপর একসময় নীরস কণ্ঠে সমর জবাব দিল, হ্যাঁ বাসি। তাতে আপত্তির কোনো কারণ আছে? অজয় একটা চুরুট বেছে নিয়ে ধরা ছিল। অসহিষ্ণু গলায় বলে উঠল, আমরা দুই যুযুধান শত্রু নই সমর। বন্ধুর মতো আলোচনা করতে চাই, কারণ আমিও তাকে ভালোবেসেছি। আমায় কি করতে বলিস? সরে দাঁড়াই? না, তবে বন্ধু হিসেবে আমার কর্তব্য কথাটা তোকে খুলে বলা। ধন্যবাদ, কিন্তু তার কোনো দরকার ছিল কি? আবার কিছুক্ষণ স্তব্ধতা। অজয় একসময় ক্ষুণ্ণ কণ্ঠে বলল, এমন একটা জিনিস যে আমাদের মধ্যে ঘটবে কোনোদিন কল্পনাও করিনি। তোর কিন্তু আগে থাকতে আমাকে একটু আভাস দেওয়া উচিত ছিল সমর। সমর মুখ তুলে তাকালো, ঈষৎ বিদ্রূপের সুরে বলল, কেন? এ তো কারো ইজারা করা সম্পত্তি নয়। লীলাকে ভালোবাসার অধিকার আর সবার মতো তোরও আছে। মুখে সে একথা বললেও তার মন বলল, এটা বিশ্বাসঘাতকতা। অজয় ক্লান্ত সুরে বলল, এখন ও নিয়ে তর্ক করে লাভ নেই। তবে জেনে রাখ, বরমাল্য যার গলাতে দুলুক, আমার তাতে কোনো ক্ষতিবৃদ্ধি নেই। ক্ষতিবৃদ্ধি বলতে কিসের ইঙ্গিত করছিস? আমাদের বন্ধুত্বের। সমর তিক্ত হাসি হেসে উঠল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কথাটা অতি নাটকীয় হয়ে যাচ্ছে না? না। অজয় আবেগ ভরা কণ্ঠে বলে উঠল, আমি চাই তুই আগে লীলার কাছে বিয়ের প্রস্তাব কর, কারণ দাবিটা তোরই প্রথম। সমরের দৃষ্টিতে ফুটে উঠল ইস্পাত কঠিনতা। শুষ্ক কণ্ঠে সে বলল, তাতে লাভ হবে কিছু? বেশ, তুই যখন বলছিস তখন আমিই যাব, গিয়ে প্রস্তাব করব তার কাছে। ভগবান তোর মনস্কামনা পূর্ণ করুন। অপরিচিত দুই ব্যক্তির মতো সেদিন রাত্রে দুই বন্ধু পরস্পরের কাছ থেকে বিদায় নিল। পরদিন সত্যিই সমর দত্তবাড়ি গিয়ে হাজির হল। তার ভাগ্য ভালো, তাই লীলাকে একাই পেল। সমস্ত রকম ভূমিকা পরিহার করে সে সোজাসুজি প্রস্তাব করল লীলার কাছে। লীলা প্রথমটা অবাক হল। তারপরই তার মুখে দেখা দিল ক্রোধের রক্তিমা। রূঢ় কণ্ঠে সে বলল, তুমি আমাকে পেয়েছ কি? তোমার ক্লিনিকের নার্স, না বাড়ির দাসীবাদী? সমর ভ্রুক্ষেপই করল না তার এরূপ বিরূপ মন্তব্যে। বক্তব্যটা আবার বলল, বিয়ে করতে আমায় রাজি আছো লীলা? তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি। তুমি অভদ্র, বর্বর। তোমাকে কোনোদিনই বিয়ে করতে পারবো না আমি। ওটা ছাড়া অন্য কোনো কারণ আছে? লীলা বিদ্রূপের সুরে বলল, শুনলে যদি খুশি হও তাহলে বলতে আমার বাধা নেই। তোমার চেয়ে যোগ্য পাত্র আমি পেয়েছি। কথাটা বলে ফেলেই সে সংকুচিত হয়ে পড়ল। এতখানি রূঢ় না হলেও সে পারত। সমর কিন্তু স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, যোগ্যতর পাত্রটি কি অজয়? হ্যাঁ। অস্ফুট কণ্ঠে লীলা জবাব দিল। সমরের মুখখানা কঠিন হয়ে উঠল। চোখে দেখা দিল শানিত দৃষ্টি। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সত্য ভাষণের জন্য ধন্যবাদ, তবে অসভ্য বর্বর বলে পরিহাসটা না করলেই পারতে। লম্বা লম্বা পা ফেলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। অতএব অজয় আর লীলার বিবাহের দিন ধার্য হয়ে গেল। নির্দিষ্ট তারিখের আগের রাত্রে অজয় এলো সমরের ক্লিনিকে। চেম্বারে পা দিতেই সে রাগত কণ্ঠে বলে উঠল, তুই আমাকে ভুল বুঝছিস সমর। তোর সামনে লীলা যাই বলে থাকুক, আসলে সে। বাধা দিল সমর, আমি কৈফিয়ত চাইনি অজয়। তুই না চাইলেও আমাকে তো রক্ষে কর ভাই, আমার অনেক কাজ। হতাশ হয়ে পড়ল অজয়। অভিমানাহত কণ্ঠে বলল, ঠিক আছে, একদিন না একদিন সব বুঝবি তুই। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি চিরকাল থাকতে পারে না।
তাই নাকি? হ্যাঁ তাই। তাছাড়া শুধু এটুকু বলতে আমি তোর কাছে আসিনি। সমর স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে বিয়ে বাড়ি যেতে হবে, এই তো? হ্যাঁ, যাওয়া চাই। কতক্ষণ স্তব্ধ হয়ে রইল। চোখে তার এক বিচিত্র আলো ঝলসে উঠল। হেসে বলল, ঠিক আছে, যাব আমি। বিদায়টা জমবে ভালো। বিবাহ চুকে যাবার পর অজয় আর লীলা মধুচন্দ্রিমা যাপন করতে কলকাতার বাইরে চলে গেল। এসব তথ্য কাগজের পাতা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সংগ্রহ করল মায়া। লোভীর মতোই মনে মনে রোমন্থন করত সেগুলো। ভিজাতেও এক আনন্দ পেত যেন। সেদিনও এমনি এক সংবাদের উপর বসে বসে চোখ বুলাচ্ছিল। এ সময় ডাক এলো সমরের ঘর থেকে। দুহাতে মুখ চেপে বসেছিল সমর। মায়ের কাছে এসে দাঁড়াতেই ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, এখনো কজন রোগী ক্লিনিকে আছেন মিস দে? আর একজন। তাকে কোনো রকমে বিদায় করতে পারেন? রীতিমতো বিস্মিত হল মায়া, তবে সেটা যথাসাধ্য গোপন করে জবাব দিল, তা হয়তো পারি। বাড়ি যাবার জন্য তিনি অধীর হয়ে পড়েছেন। খাসা, তাহলে তাকে জেলখানা থেকে খালাস করে দিন। তিনিও হাসতে হাসতে ঘরের ছেলে ঘরে ফিরে যান। কিন্তু কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। সমর নিস্পৃহ গলায় জবাব দিল, দিন কয়েকের জন্য ক্লিনিক বন্ধ রেখে একটু বেরিয়ে আসবো ভাবছি। মায়া চমকে উঠল। অব্যক্ত কণ্ঠে বলল, বেরিয়ে আসবেন? কোথায়? কতদিনের জন্য? কে বলতে পারে, হয়তো 20-30 বছরের জন্য। অবশ্য ততদিন যদি বেঁচে থাকি। মায়া শিথিল দেহে বসে পড়ল অনতি দূরে। সেটা লক্ষ্য করে সমর ম্লানভাবে হাসল। বলল, আপনার সাময়িক একটু অসুবিধা হবে তা বুঝেছি। অবশ্য আমি 3 মাসের মাইনে আপনাকে দিয়ে যাব। ঢোক গিলল মায়া। প্রায় অবরুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, কবে যেতে চান? কবে কি? আজই, ঘণ্টা দুয়েকের মধ্যেই। মায়া আঁতকে উঠল। ঘণ্টা দুয়েকের মধ্যেই? কিন্তু কোথায় যাবেন? সে প্রশ্নটা নিয়ে এখনো মাথা ঘামায়নি। আর তাতে লাভটাই বা কি? পকেট থেকে খান দুয়েক 10 টাকার নোট বার করে সমর টেবিলের উপর ছুঁড়ে দিল। বলল, এতে যদ্দূর যাওয়া চলে। মায়া বিস্ফারিত নয়নে শুধু তাকিয়ে রইল। হঠাৎ যেন একটা কিছু মনে পড়েছে। এমনই ভঙ্গিতে সমর জিজ্ঞেস করল, আমাদের টাইম টেবিল আছে না? দয়া করে যদি একবার এনে দেন। মায়া নিঃশব্দে উঠে পাশের ঘরে চলে গেল এবং একটু পরে ফিরে এলো টাইম টেবিল হাতে নিয়ে। মায়া নিঃশব্দে উঠে পাশের ঘরে চলে গেল এবং একটু পরেই ফিরে এলো একখানা ভারী বই নিয়ে। মায়া ভারী বইখানা তার সামনে ধরে দিতে যেতেই সমর তাকে ইঙ্গিত করল খুলে দেখতে। বলল, শুধু দেখবেন 20 টাকার মধ্যেই যেন ভাড়াটা হয়। আর আর কোনো অখ্যাত অজ্ঞাত স্টেশন হলে তো কথাই নেই, সোনায় সোহাগা। মায়া পাতার পর পাতা উল্টে চলল। একসময় মুখ তুলে বলল, একটা পেয়েছি, মনে হচ্ছে গিরমহল, ভাড়া 19 টাকা 70 পয়সা। খাসা। সমর রীতিমতো উৎসাহিত হয়ে উঠল। গিরমহল নামটা কখনো শুনিনি। আপনি শুনেছেন নাকি? না। রীতিমতো রোমাঞ্চ হচ্ছে। অজ্ঞাতবাসের উপযুক্ত জায়গা। সে উত্তেজিতভাবে উঠে দাঁড়াল। পায়চারি করতে করতে কতকটা আত্মগতভাবেই বলে চলল, হয়তো সেখানে বড়জোর 10-20টা কুঁড়েঘর পোস্ট অফিস থাকতেও পারে, নাও পারে। হপ্তায় একদিন হাট, মাইল 2-3 দূরে হলেই বা ক্ষতি কি? খালি পায়ে শক্ত সমর্থ গ্রামের মেয়েরা শাকসবজি মাথায় নিয়ে বেচতে আসে। তাদেরই একজনকে এনে বাড়িতে প্রতিষ্ঠা করব। সন্তান সন্ততিতে ঘর ভরে উঠবে। তারা ভালোবাসবে আমায়, শ্রদ্ধা করবে আমায়। তা যদি না করে ঠেঙিয়ে পাঠ করব সবাইকে। হঠাৎ মায়ের উপর দৃষ্টিটা পড়তেই সে থেমে গেল। সংকোচের হাসি এসে বলল, আমার ভাবি জীবনের ছবি আঁকিনি মিস দে।
লেখক হবার উপক্রমণিকা। আমি একটু বেরোচ্ছি, বাড়িওয়ালার সঙ্গে রাফ সাফ করে আসি। বড়জোর ঘণ্টাখানেক লাগবে। আপনি ইত্যবসরে 2টো ব্যাগে আমার জিনিসপত্রগুলো ভরে রাখুন দয়া করে। শল্য চিকিৎসার হাতিয়ারগুলো দিতে ভুলবেন না। কথা শেষে ঝড়ের মতো সে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের মুখে কোনো ভাবান্তর ঘটল না। সত্যিই ঘণ্টাখানেক বাদে সমর ফিরে এলো এবং ভেতরে পা দিয়েই একেবারে আটকে উঠল। সারা মেঝে জুড়ে অসংখ্য ট্রাঙ্ক, হোল্ডল, ব্যাগ ইত্যাদি ছড়ানো, আর ভারী একটা সুটকেসের ওপর মায়া পা ছড়িয়ে বসে। মুখ তার তেমনি ভাবলেশীন। এসব কি? মায়া উঠে দাঁড়াতে দাঁড়াতে মৃদু কণ্ঠে জবাব দিল, আমিও যাচ্ছি তো। যাচ্ছেন কোথায়? গিরমহলে। মুহূর্তের জন্য সমর হতবাক হয়ে গেল। কথাটা সে বিশ্বাসই করতে পারছিল না। পরক্ষণে সে হুঙ্কার দিয়ে উঠল, কি বলছেন পাগলের মতো? যেখানে যাব আপনাকে ছায়ার মতো সঙ্গে নিয়ে ঘুরতে হবে নাকি? একা থাকার বিভীষিকা বোধ করি মায়ের মন থেকে সব সংকোচ শঙ্কা দূর করে দিয়েছিল। মৃদু অথচ সুদৃঢ় কণ্ঠে সে বলল, আমি যাবই। না, আমি একা যেতে চাই। আপনি একাই থাকবেন। আমি কোনো সময় কোনো কারণে আপনার সামনে এসে বিরক্ত করব না। কেন বুঝছেন না? আমি কোথা থেকে আপনাকে মাইনে দেব? মাইনে তো আমি চাইছি না। দেরি হয়ে যাচ্ছে, একটু পরেই রওনা হতে হয়। সমর মরিয়া হয়ে তাকে বোঝাবার চেষ্টা করল। কেন বুঝছেন না মিস দে? আমি কোথায় থাকব, কি করব জানি না। অপরিচিত জায়গা, চোর ডাকাত বাঘ ভাল্লুক থাকাও বিচিত্র নয়। তাছাড়া তাছাড়া আমি যে যুধিষ্ঠির সেজে থাকব। মায়ের চোখে ততক্ষণে জল ঘনিয়ে এসেছে। বাধা দিয়ে সে বলল, কেন মিথ্যা আমায় বারণ করছেন? আমি যাবই। আমি বোকাশোকা মেয়ে, কার ভরসা এখানে একলা থাকব? সবাই অ্যাডভান্টেজ নেবে। চেষ্টা যে মিথ্যা সেটা মর্মে মর্মে বুঝল সমর। হতাশার ভঙ্গিতে বলল, ঠিক আছে, মেয়েরা জেদ ধরলে কে কবে তাদের নিরস্ত করতে পেরেছে। মায়া খুশি হয়ে উঠল। চট করে চোখের জল মুছে বলল, আর আধ ঘন্টা মাত্র সময়। আমি ফোনে 2খানা ট্যাক্সি বলে দিয়েছি। খাওয়ার কোনো হাঙ্গামা করে কাজ নেই। ট্রেনেই ডাইনিং কার আছে, আর ভোরের দিকে তো আমরা পৌঁছেই যাচ্ছি। শুনে পুন ব্যবস্থা। সমর হাসবে না কাঁদবে ভেবে না পেয়ে ভারী ভারী ব্যাগ 2টো তুলে নিল। মনে মনে বলল, তুমি বোকা শোকা মেয়ে। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস শৈল ভবন এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।